হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে অগ্রিসা সায়েন্স ক্লাসে স্বাগত। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট নিশ্চয়ই করো। আমি যে কোশ্চেনগুলো পড়াচ্ছি যেগুলো তোমরা বুঝতে পারবে না সেখান থেকে অবশ্যই কমেন্টে আমাকে তোমরা প্রশ্ন জিজ্ঞেস করতে পারো। আমার চ্যানেল ক্লাস 9, 10, 11, 12 মাধ্যমিক যারা দেবে, নিট যারা দেবে, সরকারি চাকরি পরীক্ষায় যারা প্রস্তুতি নিচ্ছ, আরআরবি, স্টেট পিএসসি, নার্সিং পরীক্ষায় যারা বসবে, তাদের সকলেই আমার চ্যানেল থেকে উপকৃত হবে। আর আমি বলবো তোমরা যদি আমার ভিডিওগুলোকে বুঝতে পারো তাহলে অবশ্যই লাইক করো, তাহলে আমি বুঝতে পারবো তোমরা আমার ভিডিও বুঝতে পারছো। আর সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমরা অনেক কিছু জিনিসই বুঝতে পারবে আমার চ্যানেল থেকে। আশা করি তোমাদের অনেক কনসেপ্টই ক্লিয়ার হবে। আজকে আমি যেটা পড়াচ্ছি তোমাদের সেটা হলো জীবন ও তার বৈচিত্র্য, লাইফ অ্যান্ড ডাইভার্সিটির পার্ট একটা পড়িনি। তারপরে আমি তোমাদের বলেছি আজকের ভিডিওতে সমযোজী আর তরিযোজী পদার্থ কাকে বলে সে সম্পর্কে বলবো। তার আগে আমি এটা একটু বলে নিই, জীব যেগুলো রয়েছে তাদের কিছু বৈশিষ্ট্য রয়েছে। কি বৈশিষ্ট্য? 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রজননে সক্ষম জীব, মানে ক্যাপাসিটি টু রিপ্রোডাকশনস, মানে জীবরা বংশ বিস্তার করতে পারে। ঠিক দাদা, অস্তিত্ব বজায় রাখতে পারে, তার জন্য বংশ বিস্তার করে, সেটাকেই বলা হয় প্রজননে সক্ষম। 2 নম্বর বৈশিষ্ট্য কি হচ্ছে? বিপাক বা মেটাবলিজম। বিপাক বা মেটাবলিজম কি না, আমাদের শরীরে বিভিন্ন রকম রাসায়নিক বিক্রিয়া কিন্তু সবসময় চলতেই থাকে। আমরা খাবার খাচ্ছি, খাবার পাচিত হচ্ছে, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আমরা পুষ্টি গ্রহণ করছি, সেখানে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, বৃদ্ধি হচ্ছে, রাসায়নিক বিক্রিয়া হচ্ছে। তো সমস্ত কিছু সঠিকভাবে আমরা যে কাজ করছি, আমাদের শরীরে যে কাজ সম্পন্ন হচ্ছে, সেগুলো কিন্তু রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমেই সম্পন্ন হয়। সবগুলোকেই কি বলা হয়? জীবকোষের মধ্যে যে বিক্রিয়া ঘটেই চলেছে একত্রে সবাইকে আমরা বিপাক বা মেটাবলিজম বলবো। সেখানেই বিপাক বা মেটাবলিজম কিছু কিছু হয় গঠনমূলক বিপাক, মানে যেখানে জীবে শুষ্ক ওজন বৃদ্ধি পায় সেগুলোকে বলবো আমরা অ্যানাবলিজম বা উপচিতি বিপাক। সেগুলো কি? সালোক সংশ্লেষ বা পুষ্টি। সালোক সংশ্লেষ বা পুষ্টিতে কি হয়? সালোক সংশ্লেষটা হয় উদ্ভিদ দেহে আমরা সালোক সংশ্লেষ দেখতে পারি, মানে যে আমরা যে নিঃশ্বাসটা নিচ্ছি, অক্সিজেন নিই, কার্বন ডাইঅক্সাইড ছাড়ি। তো এবারে সেই কার্বন ডাইঅক্সাইড যদি এরকমভাবে আমরা ছাড়তেই থাকি তাহলে পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যাবে। সেই কার্বন ডাইঅক্সাইডের মাত্রাটাকে কমাতে এবং অক্সিজেনের মাত্রাকে বাড়ানোর জন্য গাছ কি করে? সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস করে। এই যে বায়ুমণ্ডলীয় কার্বন ডাইঅক্সাইডগুলো গাছ গ্রহণ করে, সেখানে কি থাকছে? তার সাথে জল নেয়, নিয়ে পরে কি তৈরি করছে? এটা 6 অণু থাকে, এটা 12 অণু থাকে। যদি আমরা ব্যালেন্স করি তাহলে কার্বন ডাইঅক্সাইড আর জল মিলে তৈরি করে গ্লুকোজ আর O2 তৈরি করছে, গ্লুকোজ তৈরি করে, আর অক্সিজেন আমরা তৈরি করতে পাই। আর কিছুটা তৈরি হয়, 6 অণু অক্সিজেন তৈরি হয়। আর কি তৈরি হবে? কিছুটা তৈরি হয়ে যায় তোমাদের শক্তি, আমরা এতে কিছু পরিমাণে শক্তিও পাই। এইটাকে বলা হয় ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ। এতে দেখো কার্বন ডাইঅক্সাইডটা নিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড ছোট, সেখানে গ্লুকোজ তৈরি করছে গাছ, গ্লুকোজটা তৈরি করে সঞ্চয় করে রাখছে। তাহলে কার্বন ডাইঅক্সাইডটা নিয়ে বায়ুর কার্বন ডাইঅক্সাইডটা শুষ্ক ওজন বৃদ্ধি পাচ্ছে গ্লুকোজ তৈরি করে। তাহলে এইটাকে বলা হচ্ছে কি? উপচিতি বিপাক বা অ্যানাবলিজম। আর এবারে বলছে কি, এটা হচ্ছে এক রকমের মেটাবলিজম বা বিপাক। আরেকটা কি হয়? যে বিপাকে ধ্বংসাত্মক, অর্থাৎ যেখানে জীবদেহে শুষ্ক ওজন কমে যায় তাকে বলে ক্যাটাবলিজম বা অপচিতি বিপাক। সেটা কি? যেমন রেচন, শ্বসন। রেচনে কি হয়? বজ্র পদার্থ যেগুলো রয়েছে শরীরে সেগুলো তরল আকারে বেরিয়ে যায়, সেটাকেই আমরা বলবো রেচন। আর শ্বসন মানে কি? কোষীয় শ্বসন যখন হয়, এই যে কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করে, সেখানে কি হয়? পুষ্টি সংগ্রহণের জন্য গ্লুকোজটা জারিত হচ্ছে অক্সিজেনের মাধ্যমে। ঠিক আছে, এবার গ্লুকোজটা কি হবে? গ্লুকোজ যেটা রয়েছে সেটা অক্সিজেন নিয়ে অক্সিজেনের এনভায়রনমেন্টে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। তাহলে এবারে গ্লুকোজ থেকে ঠিক সালোক সংশ্লেষের অপোজিট রিয়াকশন হয়, বিপরীত বিক্রিয়া। সেখানে কি হচ্ছে? তাহলে শ্বসনে এই গ্লুকোজ অণু যেটা রয়েছে, গ্লুকোজ অণুটা অক্সিজেনের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে, কার্বন ডাইঅক্সাইড জল আমরা পাচ্ছি, এটা হলো শ্বসন। ঠিক, তাহলে এখানে একটা বেশি শুষ্ক ওজন বৃদ্ধি পাচ্ছে, এটা বেশি ওজনের একটা গ্লুকোজটা, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছি আমরা কম ওজন। তাহলে এইখানে যেহেতু এটা জারিত হয়ে যাচ্ছে সম্পূর্ণ রকমভাবে জারিত হচ্ছে, গ্লুকোজটা নিয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে, তাহলে শুষ্ক ওজনটা জীবদেহের হ্রাস হচ্ছে। তাহলে এইটাকে আমরা বলবো কি? অপচিতি বা ক্যাটাবলিজম, অপচিতি বিপাক বা ক্যাটাবলিজম। অপচিতি বিপাক অপেক্ষা উপচিতি বিপাক বেশি হলে জীবদেহের বৃদ্ধি হয়ে যায়। এবারে নিশ্চয়ই যখন অপচিতি বিপাকটা অনেক বেশি হচ্ছে, অপচিতি বিপাকের থেকে উপচিতি বিপাক, মানে আস্তে আস্তে শুষ্ক ওজন যদি অনেক বাড়ছে, সেখানে সালোক সংশ্লেষ বেশি হচ্ছে, পুষ্টি, তাহলে আমাদের বৃদ্ধি হবে। পুষ্টি হলেই তো বৃদ্ধি হয়। সবুজ উদ্ভিদ খাদ্য উৎপাদনের সময় ক্লোরোফিলের সাহায্যে সৌরশক্তি শোষণ করে, যখন খাদ্য উৎপন্ন করে, সালোক সংশ্লেষ করে। উদ্ভিদের রান্নাঘরটাকে বলা হয় পাটাকে, সেখানে ক্লোরোফিলের মধ্যেই সৌরশক্তিটাকে তারা রাসায়নিক শক্তিতে পরিণত করছে, শোষণ করছে, সংশ্লেষিত করছে, খাদ্যের মধ্যে কি করে? সেটা স্থৈতিক শক্তি রূপে আবদ্ধ করে রাখছে। আর শ্বসনে কি হয়? এই যে শক্তিটা রূপান্তরিত হচ্ছে, যে শক্তিটা সৌরশক্তি রাসায়নিক বিক্রিয়া করে যেটা স্থৈতিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, সেই শক্তি তাপ শক্তিতে মুক্ত হয়ে যাচ্ছে, নিয়ে জীবদেহের বিভিন্ন ক্রিয়া নিয়ন্ত্রণ হচ্ছে। মানে উদ্ভিদ কি করে? সূর্যালোকের শক্তিটা সঞ্চয় করে রাখে গ্লুকোজে, সেই গ্লুকোজটা বিভিন্ন শাকসবজির মাধ্যমে, প্রাণী খাদ্যের মাধ্যমে সেটাকে গ্রহণ করে সেই শক্তিটা থেকে আবার তাপ শক্তি পরিণত করছে, তাপ শক্তিতে পরিণত করে তারা বিভিন্ন রকম জীবরা বিভিন্ন কাজ সম্পন্ন করছে।
শারীরবৃত্তীয় কাজ। ঠিক, এবার বলছে উদ্দীপনায় সাড়া দেওয়া, রেসপন্স টু স্টিমুলাই। আমরা যদি এখানে এবারে চিমটি কাটি একটা জীব বস্তুকে, তাহলে আমরা বুঝতে পারি হাতটা সরিয়ে নিই, বা মশা কাটছে হাতটা সরিয়ে নিচ্ছি, মশাটাকে মারছি। এইগুলো হচ্ছে বাইরে থেকে উদ্দীপনায় সাড়া দেওয়া। হঠাৎ যদি চোখের টর্চ লাইট ফেলা হয়, আমরা চোখটা বন্ধ করে নিচ্ছি, সমস্ত বিভিন্ন রকম। বা লজ্জাবতী গাছকে যখন আমরা হাত দিই, তাহলে দেখবো পাতাগুলো মুড়িয়ে যায়। তো এরকম যেই ঘটনাগুলো ঘটে, সেটাকে বলা হয় আমরা বাইরে থেকে একটা ফোর্স দিচ্ছি, মানে উদ্দীপনা দিচ্ছি, তার জন্য প্রাণী তাদের কাজ করছে, সম্পন্ন করছে। এইটাকেই বলা হয় উদ্দীপনায় সাড়া দেওয়া। প্রোটোপ্লাজমীয় সংগঠন জীবের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ, যেখানে আমরা আগের দিনই বলেছিলাম প্রথম ক্লাসে, যে প্রোটোপ্লাজম হচ্ছে কি কোষ, কোষের মধ্যে প্রোটোপ্লাজম থাকে, সেই প্রোটোপ্লাজমের মধ্যেই কোষকে সেল বলা হয়। সেই প্রোটোপ্লাজমের মধ্যে বিভিন্ন কোষাঙ্গাণুগুলোও রয়েছে। ঠিক, এককোষী ও বহুকোষী সমস্ত জীবদেহই প্রোটোপ্লাজম সমন্বিত কোষ দিয়ে গঠিত। প্রোটোপ্লাজমকে প্রাণের ভৌত ভিত্তি, ফিজিক্যাল বেসিক্স অফ লাইফ বলা হয়। এবারে বৃদ্ধি। বৃদ্ধি কি বলছে? আমরা যে খাদ্য গ্রহণ করছি, খাদ্যের আত্তীকরণ করছি, সেই সৌরশক্তিটাকে তাপশক্তিতে পরিণত করছি, প্রোটোপ্লাজম সংশ্লেষিত করছি, শুষ্ক ওজন বৃদ্ধি করছি। জীবের শুষ্ক ওজন বৃদ্ধি করছি, তবেই তো আমাদের আকার, আয়তন সব বৃদ্ধি পাচ্ছে। শুষ্ক ওজন গিয়ে বাড়িয়ে দিচ্ছে ওজনটাকে, এটাকেই আমরা বলবো বৃদ্ধি, যেটা জীবদেহে দেখতে পাওয়া যায়, বৃদ্ধি আর বিকাশ। চলন আর গমন কি বলা হচ্ছে? মুভমেন্ট আর লোকোমোশন। আমরা এই যে বসে মশা কামড়ালে এই হাত দিয়ে বুঝতে পেরেছি, হাত দিয়ে সরালাম, কেউ মারলো হাতটা সরিয়ে নিলাম, এটা উত্তেজনার জন্য এগুলো হচ্ছে। কিন্তু এই হাতগুলো সরিয়ে নেওয়া, এক জায়গায় বসে, বা ঘাড় নাড়ানো, মাথা নাড়ানো, এগুলোকে বলা হয় মুভমেন্ট, চলন। আর গমন মানে একটা জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন, সেটা হলো গমন। আর কি বলছে? যে কি জীবের বৈশিষ্ট্য হবে লাইফ সাইকেল, জীবন চক্র। এবারে জীবন চক্র মানে কি? আমরা প্রত্যেকটাই জানি, জীবের জন্ম হচ্ছে, বৃদ্ধি হচ্ছে, বংশবিস্তার হচ্ছে, বার্ধক্য হচ্ছে, মৃত্যু হচ্ছে। এই পুরো ঘটনাটাকেই বলা হয় জীবন চক্র, যেটা প্রত্যেকটা জীবের মধ্যেই হয়, ছোট জীব থেকে শুরু করে বড় জীবের মধ্যে। একটা যখন আমরা ছোট জীব দেখছি, সে ডিম পাচ্ছে, সেখান থেকে লার্ভা হচ্ছে, পিউপা হচ্ছে, শুয়োপোকা হচ্ছে, সেখান থেকে প্রজাপতি হচ্ছে, তারপরে তার আবার মৃত্যু হচ্ছে। তাহলে এটা পুরোটাই হচ্ছে তাদের কি জীবন চক্র, যেটাকে আমরা লাইফ সাইকেল। সেরকম মশাদের লাইফ সাইকেল আছে, ব্যাকটেরিয়াল লাইফ সাইকেল আছে, সবার ক্ষেত্রেই এরকম একটা জীবন চক্র, যেটাই জীব, যাদেরই জীবন আছে তাদের ক্ষেত্রেই আমরা জীবন চক্র দেখতে পারি। তাহলে এইগুলো হচ্ছে বৈশিষ্ট্য, যেগুলো জীবদেহের মধ্যে আমরা দেখতে পারি। এবারে আমরা যেটা দেখব সেটা হলো সমযোজী পদার্থ বা তড়িৎযোজী পদার্থ কি বা কাকে বলছে সেটা। এবার দেখো, যখন এই যে আমরা বলছি সবসময় আমাদের জীবের মধ্যেও বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া হয়, তো এই রাসায়নিক বিক্রিয়া আবার ল্যাবরেটরিতেও যখন কাজ করি, ল্যাবেও বিভিন্ন রকমের রাসায়নিক বিক্রিয়া হয়, বিভিন্ন আমরা রিয়েজেন্ট ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া করি। তারপরে আমরা যখন এই সোডিয়াম ক্লোরাইড নিচ্ছি, সোডিয়াম ক্লোরাইড মানে লবণ, লবণেরই তো সংকেত সোডিয়াম ক্লোরাইড, NaCl, শরবত করছি, সেখানেও রাসায়নিক বিক্রিয়া হচ্ছে। তো সব জায়গাতেই একটা রাসায়নিক বিক্রিয়া আমরা জীবদেহের মধ্যেও হয়, জীবদেহের বাইরেও রাসায়নিক বিক্রিয়া ঘটতে পারে। বাট তড়িৎযোজী যৌগ কাকে বলছে? যে কোনো রাসায়নিক বিক্রিয়া যখন হবে, তখন অনেকগুলো মৌল রয়েছে। মৌলগুলো কি করে? যখন কোনো একটা মৌল ইলেকট্রন বর্জন করবে, ইলেকট্রন যদি বর্জন করে, মৌল যখন ইলেকট্রন বর্জন করবে, মানে সেখান থেকে নেগেটিভ চার্জ চলে গেল, তাহলে কোনো একটা মৌল ধরলাম এ, ইলেকট্রন বর্জন করলো, ইলেকট্রন নেগেটিভ চার্জ চলে গেল, সেটা পজিটিভ হয়ে গেল, তাহলে যেই আয়নটা তৈরি করবে এটাকে বলা হয় ক্যাটায়ন। ঠিক আছে, ইলেকট্রন বর্জন করলো, এ হলো যে কোনো একটা মৌল, ইলেকট্রন বর্জন করলো করে পজিটিভ চার্জ তৈরি হলো, যেটাকে আমরা বলবো ক্যাটায়ন। এবার অন্য কোনো মৌল রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনটাকে গ্রহণ করলো, ইলেকট্রন যখন গ্রহণ করবে, একটা ইলেকট্রন দিয়ে নিচ্ছি, সে নেগেটিভ হলো ইলেকট্রন গ্রহণ করার ফলে, এইটা যে আয়ন তৈরি করবো তাকে আমরা বলা হয় অ্যানায়ন। তাহলে ক্যাটায়ন অ্যানায়ন, এবারে এই পজিটিভ চার্জ নেগেটিভ চার্জের মধ্যে যে একটা আকর্ষণ তৈরি হয়ে তারা পরস্পর যুক্ত হচ্ছে, পরস্পর যুক্ত হয়ে যে যৌগ গঠন করে, তাকেই আমরা বলবো কি একটা, এদের মধ্যে যৌগ গঠন করবে, মানে A+ খুব কাছাকাছি থেকে B- এসে এরা একটা বন্ধন তৈরি করে দেবে পরস্পর আকর্ষণের জন্য, এইটাকেই আমরা বলবো তড়িৎযোজী যৌগ, বা এই বন্ধনটাকে বলা হয় তড়িৎযোজী বন্ধন। এটাকে আমরা তড়িৎযোজী যৌগ বা তড়িৎযোজী বন্ধন বলবো, বা আয়নিক যৌগও বলা হয়, কারণ আয়ন উৎপন্ন হচ্ছে, ওই জন্য আয়নিক যৌগ বা এই বন্ধনটাকে আয়নিক বন্ধনও বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এরকম যদি আমরা তড়িৎযোজী যৌগের উদাহরণ দিই, তাহলে তড়িৎযোজী যৌগ হিসেবে উদাহরণ আমরা কাকে লিখতে পারবো? একটা যেমনি আমি এখনই বললাম NaCl, NaCl যেখানে Na হয়ে যায় ইলেকট্রনটা বর্জন করে, পজিটিভ মানে ক্যাটায়ন দেবে, আর এটা হচ্ছে কি ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ আয়ন তৈরি করে, এরা পরস্পর যুক্ত হয়ে যৌগ গঠন করলে এটাকে আমরা বলবো তড়িৎযোজী যৌগ। এবারে আমরা আগেও একবার বলেছিলাম জৈব যৌগের মধ্যে হ্যালোজেন থাকে, তো হ্যালোজেন মানে কি? হ্যালোজেন বলা হয় ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই সমস্ত মৌলগুলো অন্য কোনো মৌলের সঙ্গে যুক্ত হয়ে যখন যৌগ গঠন করবে, এই মৌলগুলো তখন তাকে সেই যৌগগুলোকে হ্যালাইড বলা হয়, আর ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই মৌলগুলোকে হ্যালোজেন বলা হয়। ঠিক আছে, তাহলে সেরকম তড়িৎযোজী মৌলের উদাহরণ যদি আমরা দিই, তাহলে লিখে রাখো তড়িৎযোজী মৌলের উদাহরণ, তড়িৎযোজী যৌগ। তড়িৎযোজী যৌগের উদাহরণ হলো NaCl, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, তারপরে হতে পারে সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, তারপরে সালফাইড হতে পারে ক্যালসিয়াম সালফাইড, জিঙ্ক সালফাইড, সোডিয়াম সালফাইড, আবার হতে পারে কি সোডিয়াম নাইট্রেট, এই সমস্ত হলো তড়িৎযোজী যৌগ। সোডিয়াম নাইট্রেট হতে পারে, সোডিয়াম কার্বনেট হতে পারে, সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম কার্বনেট, তারপরে হ্যালাইড হতে পারে সোডিয়াম
হাইড্রাইড, এই সমস্ত যৌগগুলো হচ্ছে তড়িৎযোজী যৌগ। মানে এখানে কি হবে না, ইলেকট্রন গ্রহণ বর্জন করে দুটো বিপরীত তড়িৎধর্মী আয়ন গঠন করে তাদের মধ্যে যৌগ গঠন হবে। এবার তড়িৎযোজী যৌগের বৈশিষ্ট্য কি হয়ে যাবে, তোমরা আগেই দেখেছো তড়িৎযোজী যৌগের বৈশিষ্ট্যের মধ্যে যেগুলো আমরা দেখেছিলাম অজৈব যৌগগুলো, সেগুলো হয়ে যায় অনুদ্বায়ী, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি। আবার এদের ক্ষেত্রে কি হচ্ছে, এদের ক্ষেত্রে কোনো রকম সমবায়বতা দেখতে পাওয়া যাচ্ছিল না। তড়িৎযোজী যৌগ মানেই হচ্ছে অজৈব যৌগগুলো আমরা রেখেছিলাম। তড়িৎযোজী যৌগগুলোর অণু যেগুলো আছে, তড়িৎযোজী যৌগের অণুগুলোকে আমরা বলতে পারি সেগুলো হলো ধ্রুবীয় বা পোলার। ঠিক আছে, এদেরকে আমরা পোলার অণু বলবো। যেই অণুগুলো থাকে তড়িৎযোজী যৌগের অণুগুলোকে ধ্রুবীয় বা পোলার বলা হয়, এটা একটা বৈশিষ্ট্য তড়িৎযোজী যৌগের। এরপরে আমরা দেখবো কি সমযোজী যৌগ কাকে বলা হচ্ছে। এবার সমযোজী যৌগের মধ্যে কি হয় না, আমরা জানি কি যে নিষ্ক্রিয় গ্যাস কোনগুলোকে বলবো, নিষ্ক্রিয় গ্যাস সেখানে রয়েছে হিলিয়াম, নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম, নিয়ন, আর্গন। ঠিক আছে, এই গ্যাসগুলোকে বলা হয় ক্রিপ্টন। এগুলো হলো কি তোমাদের নিষ্ক্রিয় গ্যাস। তো নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে হিলিয়ামে বহিস্থ কক্ষে ইলেকট্রন বিন্যাস দুটো থাকে, আর বাকি সবাই বহিস্থ কক্ষে কি 8টা ইলেকট্রন রাখে। তাহলে সবাই তার নিষ্ক্রিয় গ্যাসগুলো সব থেকে বেশি নিষ্ক্রিয়, কেন না এদেরকে বলা হয় সব থেকে বেশি এরা সুস্থিত, এই জন্য এদের নিষ্ক্রিয় গ্যাস আমরা নাম দিয়েছি। পর্যায় সারণী যখন পড়বে এগুলো তোমরা আরো ভালো করে দেখবে। তো এবার বলছে রাসায়নিক বিক্রিয়ার সময় কোনো বিক্রিয়া যখন হচ্ছে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টা করবে, তাহলে ইলেকট্রন লাভে ওখানে বিন্যাসটা সেরকম করবে, ইলেকট্রনিক বিন্যাসটা নিষ্ক্রিয় গ্যাসের মতন, যাতে সমস্ত যৌগগুলোই চাই কি তারা সুস্থিত হতে। সুস্থিত মানে সব থেকে যৌগগুলো স্থিরভাবে যেন তারা থাকতে পারে, যৌগ গঠন যেটা হবে আকৃতি সেটা যাতে সুস্থিতি হয়, সেই সুস্থিতি লাভের জন্যই তারা কি করছে, সর্ববহিস্থ কক্ষটার যে ইলেকট্রন বিন্যাস হবে সেটা তারা চাইবে কিরকম হবে, নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে যাতে তাদের হয়। সেই জন্য কি করে তারা এক বা একাধিক ইলেকট্রন জোড় দিয়ে দুজনাই ব্যবহার করে। ইলেকট্রন জোড় ওরা ব্যবহার করে কি করে, রাসায়নিক বন্ধন তৈরি করে। যেমন একটা হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের কতগুলো রয়েছে, হাইড্রোজেনের একটাই ইলেকট্রন রয়েছে, সেই একটা ইলেকট্রন হাইড্রোজেনের, এর একটা ইলেকট্রন, এরা দুজনে মিলে কি করবে, এরা দুজনেই ইলেকট্রন দেবে, ইলেকট্রন দিয়ে হিলিয়ামের মতন গঠন করে দেবে, মানে দুটো ইলেকট্রন সর্ববহিস্থ কক্ষে নিয়ে এরা সুস্থিত হয়ে যাবে। সেই জন্য এটা কি হয়, সবসময় H2 হিসেবে থাকে। শুধু হাইড্রোজেন মৌলগুলোকে আমরা পাবো না, এরা সুস্থিত গ্যাসের লাভ করবার জন্য এরকম একটা সমযোজী, দুজনেই ইলেকট্রন ডোনেট করেছে, দুজনেই ইলেকট্রন দান করে, সেই ইলেকট্রন দুজনেই ব্যবহার করেছে, নিয়ে একটা বন্ধন গঠন করেছে, এটাকেই বলা হয় সমযোজী বন্ধন। ঠিক আছে, ইলেকট্রন জোড় যেটা সেটা দুজনেই ব্যবহার করবে। তো এরকম সমযোজী যৌগ যেগুলো রয়েছে, সমযোজী যৌগ উদাহরণ যদি আমরা দেখি, সমযোজী যৌগ বা পদার্থ, সেই ক্ষেত্রে উদাহরণ হয়ে যাবে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লুরাইড, ক্লোরিন, HCl, HF, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ফ্লুরাইড, হ্যালাইডগুলো, সমস্ত রকম হ্যালাইডগুলো, জল, এগুলো সমস্ত হচ্ছে কি তোমার সমযোজী বন্ধন করছে। তারপরে NO2, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডটা দেখো সমযোজী বন্ধন গঠন করে, কিন্তু কার্বন ডাইঅক্সাইডটা আমরা দেখেছিলাম কি কার্বনের অক্সাইডগুলো, কার্বন থাকলেও সেগুলো জৈব যৌগ নয়, কিন্তু এরা সমযোজী যৌগ গঠন, সমযোজী বন্ধন গঠন করছে, সমযোজী পদার্থ কিন্তু জৈব পদার্থ নয়। সেই জন্যই আমরা কি বলেছি না, অধিকাংশ সাধারণত এই সমস্ত কথাগুলো আমরা যখন লিখেছিলাম জৈব যৌগ অজৈব যৌগের পার্থক্যে সেইগুলো ব্যবহার করেছিলাম। ঠিক আছে, অধিকাংশ আমরা লিখেছিলাম কি তড়িৎযোজী, বেশিরভাগ সমযোজী, এই কথাগুলো সেজন্যই তোমরা যখন পার্থক্য লিখবে এগুলো ব্যবহার করবে, সাধারণত অধিকাংশ সেই জিনিসগুলোকে তোমরা সেই জন্য ব্যবহার করবে। তাহলে এগুলো হচ্ছে সমযোজীর পার্থক্য। আর এবার সমযোজী যৌগ যেগুলো রয়েছে, সমযোজী যৌগের মধ্যে যদি আমরা দেখি, সমযোজী যৌগের মধ্যে যেগুলো জৈব যৌগ হয় সেগুলো হচ্ছে মিথেন বলতে পারি আমরা, তারপরে আমরা বলতে পারি CCl4, এগুলো খুব সরল জৈব যৌগ। ঠিক আছে, কিন্তু এগুলো জৈব যৌগের মধ্যেই পড়ে। তারপরে আমরা নিতে পারি অ্যাসিটিলিন, C2H2, এটা হয়ে গেল অ্যাসিটিলিন, সমযোজী যৌগের মধ্যেই পড়ছে, যেটাকে আমরা বলবো অ্যাসিটিলিন বা ইথিলিন বলা হয়। ঠিক, এরা আবার কিন্তু ত্রিযোজী বন্ধন করে, সমযোজী বন্ধনটা এদের ত্রিযোজী বন্ধন হয়ে যায়। তাহলে এগুলো হয়ে গেল সমযোজী যৌগ, সমযোজী বন্ধন করছে। এবার সমযোজী যৌগের মধ্যে যারা একযোজী, মানে একটা বন্ধন করে, তাদেরকে আমরা বলবো কি একযোজী বন্ধন করছে। সমস্তগুলো কিন্তু সমযোজী যৌগ গঠন করে, সমযোজী যৌগ গঠন করছে, সমযোজী যৌগ গঠন করলো, এইরকম সমযোজী যৌগ গঠন করছে যাদের বন্ধন একযোজী, সেটা আমরা নিয়ে নিলাম ক্লোরিন, একযোজী, মিথেন, CH4, একযোজী বন্ধন। দ্বিযোজী বন্ধন করছে যারা, তারাকে দ্বিযোজী বন্ধন করবে সমযোজী যৌগ, সেরকম উদাহরণ হচ্ছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, দ্বিযোজী। ত্রিযোজী বন্ধন করছে কে, এগুলো সমস্তই হচ্ছে সমযোজী যৌগের উদাহরণ। ত্রিযোজী বন্ধন করছে কারা, নাইট্রোজেন, 3টে বন্ধন রয়েছে। আর কে করছে অ্যাসিটিলিন বা ইথিলিন, ত্রিযোজী বন্ধন। সমযোজী যৌগ এগুলো তোমরা ভৌত বিজ্ঞানে পড়বে, আমি তাও তোমাদের বলে দিচ্ছি। একযোজী বন্ধন গঠন করছে, এই উদাহরণগুলো মনে রেখো। এখানে সমযোজী বন্ধন হচ্ছে কার্বন রয়েছে, জৈব যৌগ নয়, অজৈব যৌগ। এটা হয়ে গেল কি তোমার একটা কার্বন পরমাণু সমযোজী বন্ধন করছে, যদি এরকম উদাহরণ দিয়ে দিল, সমযোজী বন্ধন করছে কার্বন পরমাণুর নাম লেখো যারা জৈব যৌগ নয়, তখন তোমাদের বলতে হবে কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই যে রাসায়নিক বিক্রিয়াতে যেমনি তড়িৎযোজী আয়নিক বন্ধন করে, সমযোজী বন্ধন করে, আরেকটা বন্ধন করে যাকে বলা হয় অসমযোজী বন্ধন, অসমযোজী
বন্ধন। অসমযোজী বন্ধনে কি হয়? অসমযোজী বন্ধনে একটা পরমাণু, এখানে দুটো পরমাণু রয়েছে, যে কোনো একটা পরমাণু তার ইলেকট্রন জোড় যেটা রয়েছে সেই ইলেকট্রন জোড়টা পুরোপুরি আরেকজনকে দিয়ে দেয়, আরেকজনকে দিয়ে দুজনের মধ্যে বন্ধন গঠন করে। মানে এইখানে 8টাই রয়েছে ইলেকট্রন বিন্যাস, এদের 8টাই রয়েছে, এদের ক্ষেত্রে হয়তো 6টা রয়েছে। এরা কি করলো, এই দুটো ইলেকট্রন তারা রাসায়নিক বন্ধন করবে বলে পুরোপুরি দিয়ে দিল অন্যটাকে, অন্য যে আয়ন আছে অন্য আয়নকে পুরোপুরি ইলেকট্রন জোড় দিয়ে দিল, অন্য যে পরমাণু রয়েছে পুরোপুরি ইলেকট্রনটা দিয়ে দিল, নিয়ে দুজনে মিলে একটা বন্ধন যদি গঠন করে তাকে আমরা বলবো এরকম বন্ধনকে অসমযোজী বন্ধন। ঠিক, তাহলে বন্ধন যদি হয় রাসায়নিক বন্ধন 3 রকমের, একটা আয়নিক বা তড়িৎ বন্ধন, তড়িৎযোজী বন্ধন, সমযোজী বন্ধন, একটা অসমযোজী বন্ধন। সমযোজী বন্ধনে এর একটা ইলেকট্রন এর একটা ইলেকট্রন দুজনেই দান করে, দুজনেই ভাগাভাগি করে সেগুলো ব্যবহার করে নিষ্ক্রিয় ইলেকট্রন গ্যাসের মতন তাদের বহিস্থ কক্ষগুলোকে সুস্থিত করছে। কিন্তু অসমযোজী বন্ধনে একজন পরমাণু কি করে, একটা ইলেকট্রন জোড় অন্য পরমাণুকে দিচ্ছে, নিয়ে পরে তারা সেটাকে ব্যবহার করে যৌগ গঠন করছে। এটা কিরকম ভাবে প্রকাশ করা হয়? অসমযোজী বন্ধনটা যদি হয় সেটা একটা সম্পূর্ণ অ্যারো দিয়ে আমরা প্রকাশ করি। সমযোজী বন্ধন একটা ড্যাশ দিয়ে প্রকাশ করি, অসমযোজী বন্ধন এরকম অ্যারো দিয়ে, মানে যার দিকে অ্যারো থাকবে সেই ইলেকট্রন গ্রহণ করেছে, যে দেবে সেখান থেকে অ্যারোটা দিতে হয়। এরকম ভাবে এই ইলেকট্রনটা দিচ্ছে সেজন্য আমরা এর থেকে বিয়ের দিকে একটা অ্যারো দেবো, এটাকে অসমযোজী বন্ধন বলা হয়। ঠিক, পরের দিন আমি কিছু উদাহরণ লিখিয়ে দেবো তোমাদের, এখান থেকে কোয়েশ্চেন আসে। আজকে এতদূর পর্যন্তই থাকলো।